একটা মেয়ে তার ভালোবাসার মানুষের সঙ্গে একান্তে সময় কাটাতে যায় জঙ্গলের মধ্যে থাকা এক নির্জন বাংলোতে। আর সেখানে গিয়ে সে ফেঁসে যায় এক অদ্ভুত আর ভয়ঙ্কর পরিস্থিতিতে। ধীরে ধীরে বেরিয়ে আসে তার বয়ফ্রেন্ডের এক অজানা মাস্টার প্ল্যান। কিন্তু তাদের দুজনের মধ্যে কেউই এটা জানতো না যে তাদের অগোচরেও কেউ একজন তাদের বিরুদ্ধে ছক কষছে, বানাচ্ছে আরো বড় মাস্টার প্ল্যান, যার পরিণতি কি হতে পারে সেটা সবারই অজানা। এমনই এক ভয়ঙ্কর গল্প নিয়ে আজ আমি এক্সপ্লেন করব 2011 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা মুভি রাগিনী এমএমএস। অনেকের ধারণা মুভিটা হয়তো সত্য ঘটনার অবলম্বনে তৈরি, তবে সেটার কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে এটা নিশ্চিত করে বলতে পারি যে গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখা যায় একটা ছেলে ক্যামেরা অন করে দরজার কলিং বেল বাজিয়ে চলেছে। দরজাটা খুললো একটা মেয়ে। ছেলেটা তাকে জিজ্ঞেস করে রাগিনী কোথায়। তখন রাগিনীর সেই রুমমেট বলে রাগিনী ঘুমোচ্ছে, ছেলেটা যেন এখন তাকে ডিস্টার্ব না করে। কিন্তু ছেলেটা কোনো কথা শোনে না, সে সোজা রাগিনীর রুমে চলে যায়। রাগিনী তখন নিজের রুমে ঘুমোচ্ছে। ছেলেটা রাগিনীকে জোর করে ঘুম থেকে উঠিয়ে বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, তাদের দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণ ক্যামেরার পেছনে যে ছেলেটা ছিল তার নাম উদয়। উদয় হলো রাগিনীর বয়ফ্রেন্ড। উদয় আর রাগিনী তাদের ছুটির দিনে একান্তে সময় কাটানোর জন্য শহরের বাইরে একটা পুরনো বাংলোতে যাচ্ছে। সারা রাত তারা সেখানেই থাকবে। আর এই সব কিছু ক্যামেরা বন্দি করছে উদয়। আসলে এই মুভির পুরো গল্পটাই ক্যামেরায় রেকর্ড করা একটা বাস্তব ঘটনা। যাই হোক, উদয় রাগিনীকে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। প্রথমে দুজন লং ড্রাইভে যায়। পুরো রাস্তা রাগিনী আর উদয় খুনসুটিতে মেতে থাকে। এরপর বাংলোর দিকে যাওয়ার পালা। রাস্তার পাশে একটা শপ থেকে তারা তাদের খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয়। এখানকার প্রত্যেকটা মুহূর্ত তারা ক্যামেরা বন্দি করছিল। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। গাড়ি এসে থামে নির্জন এক জঙ্গলের মাঝে। দুপাশে জঙ্গল আর মাঝখানে রাস্তা। দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। চারিদিকের পরিবেশটা গা ছমছমে। এখান থেকে উদয় আর রাগিনীকে পায়ে হেঁটেই বাকিটা পথ যেতে হবে। রাগিনী গাড়ি থেকে নামবেই ঠিক তখনই তার মা তাকে কল করে। রাগিনীর মা রাগিনীকে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। রাগিনী বলে মাত্রই সে তার বন্ধুদের সঙ্গে বাংলোতে এসে পৌঁছেছে। আসলে রাগিনী তার মাকে সবকিছু জানিয়ে আসেনি। সে শুধু এতটুকুই বলেছে যে সে তার বন্ধুদের সঙ্গে নাইট আউট ট্রিপে যাচ্ছে, সারা রাত পার্টি করে সকালেই ফিরে আসবে। রাগিনীর মা তাকে সাবধানে থাকতে বলে কলটা কেটে দেয়। এরপর রাগিনী আর উদয় গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে। ওই যে বললাম, দুপাশে ঘন জঙ্গল আর মাঝখানে রাস্তা। চারিদিকে কোনো জনমানবের চিহ্ন নেই। রাগিনীর কিছুটা ভয় লাগছে। তার উপর সে তার মাকেও মিথ্যে বলেছে। ক্যামেরাটা এখন রাগিনীর হাতে, সে সব কিছু রেকর্ড করছে। এদিকে উদয় তো ভীষণ খুশি। দুজনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারা বিশাল সেই বাংলোর সামনে এসে পৌঁছায়। বাংলোটাও বেশ পুরাতন আর গা ছমছমে পরিবেশ। চারিদিকে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। মনে হচ্ছে এটা যেন কোনো বড় এক বিপদ সংকেত। এখন প্রশ্ন হলো, তারা একান্তে সময় কাটাতে এসে কোনো বড় বিপদে পড়তে চলছে না তো? তা তো আমরা একটু পরেই জানতে পারবো। তো রাগিনী বাংলোর সামনে এসে বাংলোটাকে ভালোভাবে দেখে। যদিও তার একটু ভয় করছে, কিন্তু তার সাথে তো উদয় আছে, তাহলে আর ভয় কিসের? দুজনে বাংলোর ভেতরে চলে যায়। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। এক হাত দূরে কি আছে সেটাও দেখার উপায় নেই। নাইট ভিশন ক্যামেরার আলোতে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই। রাগিনী আর উদয় খুনসুটিতে মেতে ওঠে। চারিদিকের পরিবেশ তখন রোমান্টিক হয়ে ওঠে। আর ঠিক সেই মুহূর্তেই ক্যামেরায় রাগিনীদের পেছনে কিছু একটার উপস্থিতি দেখা যায়। মনে হচ্ছে কিছু একটা নড়াচড়া করছে। হয়তো কেউ দূর থেকে রাগিনী আর উদয়ের উপর নজর রাখছে। তখনই হঠাৎ উদয় সরে বসে। সে রাগিনীকে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি বাংলোর লাইটটা অন করে আসছি। এরপর ক্যামেরা অন করে উদয় চলে যায় বাংলোর বেসমেন্টে। সেখানে বাংলোর মেন সুইচ রয়েছে। উদয় তার ক্যামেরা ধরে এগিয়ে যাচ্ছে, সাথে ফোনে কারোর সঙ্গে কথাও বলছে। ফোনের ওপাশের লোকটা উদয়কে বলে দিচ্ছে কোথায় মেন সুইচ রয়েছে। সেই লোকটার কথা মতো উদয় কিছুক্ষণের মধ্যেই সেই বাংলোর বেসমেন্ট পেয়ে যায়। বেসমেন্টে যেতেই উদয় প্রথমে মেন সুইচ অন করেন। এরপরেই সামনে আসে একটা কম্পিউটার। এটাতে পুরো বাড়ির সমস্ত ক্যামেরার সেটআপ রয়েছে। বাংলোর প্রতিটা রুমে হিডেন ক্যামেরা লাগানো রয়েছে। আর এখান থেকেই সব কন্ট্রোল করা হচ্ছে। এখানেই আমরা জানতে পারি উদয়ের আসল রহস্য। উদয় মোটেও কোনো ভালো মানুষ নয়, আর সে রাগিনীকে ভালোবাসে না। শুধুমাত্র প্রেমের জালে ফাঁসিয়ে এখানে এনেছে।
উদয়ের প্ল্যান সে আজ রাতে রাগিনীর সঙ্গে সময় কাটাবে আর এই সমস্ত কিছু ক্যামেরায় রেকর্ড করে এমএমএস বানিয়ে নেবে আর পরবর্তীতে এগুলো বিক্রি করে মোটা টাকা ইনকাম করবে। আর এই সমস্ত কিছু সে ফোনের ওপাশে থাকা ওই লোকটার সঙ্গে মিলে প্ল্যান করেছে, যার ব্যাপারে রাগিনী কিচ্ছুই জানে না। সে তো তার ভালোবাসার মানুষের সঙ্গে এখানে এসেছে, কিন্তু তার ভালোবাসার মানুষটাই যে এত বড় কালপ্রিট, বেচারির এই ব্যাপারে কোনো আইডিয়াই নেই। কি হবে রাগিনীর সাথে? সে কি উদয়কে ভালোবেসে ফেসে যাবে? তা আমরা সামনেই বুঝতে পারবো। তো উদয় লাইট অন করে রাগিনীর কাছে ফিরে আসে। রাগিনী বলে তার অনেক খিদে পেয়েছে, প্রথমে খেয়ে নেবে, তারপর যা হওয়ার হবে। উদয় আসার সময় খাবার কিনে নিয়ে এসেছে, সেটাই দুজন খেতে বসে। হঠাৎ রাগিনী লক্ষ্য করে প্যাকেটের ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। একটু ভালো করে দেখার পর সে চিৎকার করে ওঠে। দেখা যায় যে তাজা খাবারের প্যাকেট থেকে অসংখ্য কালো পোকা বেরিয়ে আসছে। রাগিনী ভয়ে দূরে সরে যায়, কিন্তু 2 মিনিট আগেও যে খাবারগুলো ভালো ছিল, হঠাৎ কি এমন হলো যে খাবারগুলো থেকে পোকা বেরিয়ে আসছে? বিষয়টা চিন্তার হলেও উদয় তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ উদয়ের মাথায় তো তখন অন্য প্ল্যান ঘোরাফেরা করছে। তাই সে কিছু না ভেবেই খাবারগুলো ফেলে দেয়। এরপর রাগিনীর সঙ্গে আবারও খুনসুটিতে মেতে ওঠে। দুজন ওপরের বেডরুমে চলে যায়। রাগিনী ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে আসে। ওয়াশরুমের দরজা কেউ একজন বারবার বাইরে থেকে নক করছিল। রাগিনী উদয়কে চেঁচিয়ে বলে সে যেন রুমে চলে যায়। রাগিনী ফ্রেশ হয়ে একটু পরেই আসছে, কিন্তু ওয়াশরুমের বাইরে তো উদয় নেই। উদয় পুরো বাড়িতে ক্যামেরা সেট আপ করতে ব্যস্ত। সে তো রাগিনীর সঙ্গে উপরে আসেইনি, আর রাগিনীও সেটা বুঝতে পারেনি। সে ওয়াশরুমে শাওয়ার নেওয়ায় ব্যস্ত। তখনই আমরা দেখি ওয়াশরুমেও ক্যামেরা লাগানো আছে। এদিকে উদয় রেডি হয়ে নেয়। বেডরুমের চারপাশে হিডেন ক্যামেরা লাগিয়ে অপেক্ষা করতে থাকে রাগিনীর জন্য। কিছুক্ষণ পর রাগিনী এলে দুজন একটু রোমান্টিক হয়। তখনই কেউ জোরে জোরে দরজায় কড়া নাড়ে। উদয় গিয়ে দেখে রাগিনীর বন্ধু প্রিয়া আর তার বয়ফ্রেন্ড বিশাল এসেছে। এটা দেখে তো উদয় প্রচন্ড রেগে যায়, কারণ তার পুরো প্ল্যানই এখন নষ্ট হয়ে যাবে এই প্রিয়া আর বিশালের জন্য। তাও উদয় রাগিনীর জন্য প্রিয়া আর বিশালকে কিচ্ছু বলতে পারে না। আসলে তারা দুজন এখানে প্ল্যানিং করেই এসেছে, রাগিনী আর উদয়কে একটু ডিস্টার্ব করার জন্য। তো যাই হোক, বিশাল আবার আসার সময় বিয়ার নিয়ে এসেছে, তাই তারা সবাই মিলে পার্টি করবে বলে ঠিক করে। রাগিনী মিউজিক বাজিয়ে নাচতে শুরু করে। প্রিয়া লাইট অফ করে তাদের সঙ্গে যোগ দেয়। বিশালও তখন মজাই করছিল, কিন্তু উদয়ের তো এসবে খুব বিরক্ত লাগছে। সে একপাশে চুপচাপ করে বসে আছে। তখনই আবছা লাইটের আলোতে সোফায় এক অদ্ভুত মহিলাকে বসে থাকতে দেখা যায়। তার চোখ মুখে রাগ স্পষ্ট, সেই সাথে এটাও স্পষ্ট যে সে কোনো মানুষ ছিল না, ছিল অন্য কিছু, খুব ভয়ানক কিছু, যা কারো চোখে পড়েনি। সবাই জোরে গান বাজিয়ে ডান্স করে যাচ্ছে। এক পর্যায়ে প্রিয়ার গায়ে বিয়ার পড়লে প্রিয়া ওপরে চলে যায় চেঞ্জ করতে। প্রিয়ার সঙ্গে বিশালও ছিল। তারা উদয়ের আনা জিনিসপত্র নিয়ে মজা করতে থাকে। প্রিয়া তো ইচ্ছে করে এসব করছে যাতে উদয় আর রাগিনীকে ডিস্টার্ব করা যায়। এদিকে নিচে উদয় আর রাগিনী অপেক্ষা করছে কখন প্রিয়া আর বিশাল যাবে। তারা দুজন এ নিয়ে কথা বলছিল। তখনই তাদের পেছনে একজোড়া পা দেখা যায়। সেই পা নিঃশব্দে ওপরের দিকে চলে যাচ্ছে। উদয় আর রাগিনী সেটা দেখতেও পায় না। উদয় রাগিনীকে বসতে বলে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বিশাল আর প্রিয়া নিচে নেমে আসে। বিশালও ওয়াশরুমে যাবে, তাই সে উদয়কে জিজ্ঞেস করে ওয়াশরুমের রাস্তা কোন দিকে। উদয় ওয়াশরুমের রাস্তা দেখিয়ে সেখান থেকে যাওয়ার সময় বিশাল বলে, ভাই তুমি কি এর থেকে ভালো কোনো জায়গা পাওনি হলিডে কাটানোর জন্য? উদয় জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? তখন বিশাল জানায় সে আসার সময় লোকেশন জানার জন্য একটা পানওয়ালাকে এই বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছিল। ওই পানওয়ালা তাকে বলে এই বাড়িতে নাকি বহু বছর আগে এক মহিলা থাকতো। মহিলাকে তার পুরো পরিবার ডাইনি বলে অত্যাচার করত, এমনকি একসময় তাকে মেরেও ফেলে। এরপর সেই মহিলার আত্মা ফিরে আসে আর তার পুরো পরিবারকে শেষ করে ফেলে। লোকমুখে শোনা যায় এখনো মহিলাটার আত্মা এই বাড়িতেই রয়েছে। বিশালের এসব কথা শুনে উদয় হেসে দেয়, কারণ সে ভূত প্রেতে একদমই বিশ্বাস করে না। এই যুগে এসে ভূতে বিশ্বাস করাটা তো বোকামি। তাই উদয় বিশালের কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। বিশালও আর কথা বাড়ায় না, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এরপর বিশাল যখন ওয়াশরুম থেকে বের হয় তখন তার মনে হতে থাকে পেছনে কেউ একজন আছে, কিন্তু সে যখন পেছনে ফিরে তাকায় তখন কাউকেই দেখতে পায় না। বিশালের পেছনে থাকা ওই মহিলাটা মুহূর্তের মধ্যেই হাওয়ায় মিলিয়ে যায়। বিশাল ভয়ে ভয়ে সেখান থেকে চলে আসে। কিছুটা হাঁটতেই হঠাৎ করে তার সামনে একটা দরজা খুলে যায়। সে ভেতরে কে আছে দেখার জন্য উকি মারলে কেউ একজন বিশালকে ধাক্কা দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। এদিকে সবাই বিশালের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়লে উদয় দরজা খুলে দেখে বিশাল দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বিশাল ভেতরে ঢুকেই চিৎকার করে বলতে থাকে উদয় তাকে একটা ঘরে বন্দি করে রেখেছিল। সে বেলকনি থেকে ঝাঁপ দিয়ে কোনোভাবে বেরিয়ে এসেছে। যেটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ উদয় তো এখানেই বসে আছে। তাহলে বিশালকে আটকে রেখেছিল কে?
বিশাল এতটাই রেগে গিয়েছিল যে সে কোনো কথা না শুনে প্রিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন উদয় আর রাগিনী ভাবে বিশাল ড্রিঙ্ক করার কারণে হয়তো ভুলভাল বকছে, তাই তারা বিশালের কথায় তেমন একটা পাত্তা দেয় না। বিশাল আর প্রিয়া চলে গেলে দরজা লাগিয়ে তারা আবারও বেডরুমে চলে আসে। এখন আর তাদের দুজনের মধ্যে কোনো বাধা নেই, তারা দুজন এবার একান্তে সময় কাটাতে পারবে। উদয় আর রাগিনী অনেক খুশি। উদয় মজা করে রাগিনীর হাত খাটের সঙ্গে বেঁধে দেয়। এরপর তারা ধীরে ধীরে ক্লোজ হতে থাকে। তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায়। উদয় পাশে থাকা টর্চ লাইটটা জ্বালিয়ে নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ উদয় কেন যেন ব্যথায় কুঁকড়ে ওঠে। সে বলে তার গলায় কিছু একটা আঁচড় কেটে চলে গেছে। লাইটের আলোতে পেছনের আয়নায় সেই অতৃপ্ত আত্মাকে স্পষ্ট দেখা যায়। উদয়ের গলায় আঁচড় কেটে সেই প্রেতাত্মা নিজের উপস্থিতির জানান দিচ্ছে। তারা বুঝতেই পারে না কোন বিপদ তাদের দিকে ধেয়ে আসছে। উদয় ভাবে এটা কোনো পোকামাকড়ের কাজ। সে লাইট নিয়ে নিচে নেমে আসে কারেন্ট কেন চলে গেল সেটা দেখার জন্য। এদিকে রাগিনী হাত বাঁধা অবস্থাতেই বিছানার ওপর বসে থাকে। অন্যদিকে উদয় যখন মেন সুইচটা অন করে ফিরে আসছিল, তখন সেই রুমের দরজাটা আবারও খুলে যায়, যেই রুমে বিশাল আটকা পড়েছিল। উদয়ও তখন ঠিক বিশালের মতোই উকি মেরে দেখতে চায় ভেতরে কে আছে। তখনই রাগিনী তাকে ডাক দেয়, যার কারণে উদয় সেদিকে না গিয়ে রাগিনীর কাছে চলে যায়। সব ভুলে দুজন আবারও রোম্যান্স করতে শুরু করে। চারিদিকের পরিবেশ তখন চুপচাপ। দুজন প্রেমিক প্রেমিকা নিজেদের মধ্যে হারিয়ে যাচ্ছে। তখনই হঠাৎ উদয় ছিটকে গিয়ে দূরে পড়ে। আকস্মিক ঘটনায় উদয় আর রাগিনী দুজনেই হতভম্ব হয়ে যায়। উদয় ভয়ে ভয়ে রাগিনীর পাশে এসে বসে। তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। হঠাৎ করে কি হলো রাগিনী কিছুই বুঝতে পারছে না। সে বারবার উদয়কে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন উদয় বলে কেউ তার চুল ধরে টেনে জোরে আছাড় মেরেছে। রাগিনী অবাক হয়ে বলে কি বলছো এসব, এখানে তো কেউ নেই, তোমার চুল টানবে কে? উদয় তখন জোর দিয়ে বলে তাকে সত্যিই কেউ একজন পেছন থেকে চুল ধরে টেনেছে, যার কারণে তার মাথা থেকে রক্ত পড়ছে। উদয় ভয়ে বিছানা থেকে নেমে চারপাশের দরজা জানালা সবকিছু বন্ধ করে দেয়। সে শুধু একটাই কথা বলছে, এখানে তারা ছাড়াও অন্য কেউ আছে। রাগিনী উদয়কে বলে তুমি শান্ত হও আর আগে আমার হাতের বাঁধন খুলে দাও, এরপর আমি দেখছি কেউ আছে কিনা। তখন উদয় চাবি নেওয়ার জন্য তার প্যান্টের পকেটে হাত দেয়, কিন্তু এখানে তো চাবি নেই। নিশ্চয় বিশাল আর প্রিয়া চেঞ্জ করতে এসে চাবিটা অন্য কোথাও লুকিয়ে রেখেছে। এবার সে রাগিনীর হাতটা কিভাবে খুলবে? উদয় বিশালকে ফোন করে যে জিজ্ঞেস করবে তারও কোনো উপায় নেই, কারণ তার ফোনটা তো বেসমেন্টেই রয়ে গেছে। উদয়ের এবার ভীষণ ভয় হতে থাকে। এদিকে রাগিনীও যে তার ফোন থেকে কন্ট্যাক্ট করবে তারও কোনো উপায় নেই, কারণ রাগিনী তো তার ফোন আগেই গাড়িতে রেখে এসেছে। এবার বেসমেন্ট থেকে ফোন নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই। উদয়ের এত ভয় লাগছিল যে সে হাতে ফুলের একটা টব নিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসে। উদয় ভয়ে ভয়ে দরজার সামনে আসে। এরপর এক দৌড়ে বেসমেন্ট থেকে তার ফোনটা নিয়ে আসে। ফোন নিয়ে আসার সময় উদয় তার পেছনে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। সে এতটাই ভয় পায় যে দৌড়ে এসে রাগিনীকে ধরে বিছানায় বসে পড়ে। এরপর তার ভয় কিছুটা কমলে সে ওই লোকটাকে ফোন করে যে তাকে এসব করতে বলেছিল। উদয় লোকটাকে জানায় কেউ তার চুল পেছন থেকে টেনে ধরছে, এমনকি কেউ একজন অদ্ভুত অদ্ভুত সব আওয়াজও করছে। এই বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কিন্তু লোকটা উদয়ের কথা ভালোভাবে না শুনেই বলে তার দ্রুত রাগিনীর ভিডিও লাগবে। এইসব বাহানা না দিয়ে উদয় যেন ভিডিও বানানোর কাজে ফোকাস করে। উদয়ের কথা লোকটা বিশ্বাস করছে না দেখে সে প্রিয়াকে কল করে, কিন্তু তখনই ফোনটা বন্ধ হয়ে যায়। বাইরে যোগাযোগ করার শেষ মাধ্যমটাও এখন আর নেই। উদয় বুঝতে পারছে না সে কি করবে। এদিকে রাগিনীরও হাত বাঁধা। সে বারবার বলছে তার হাতের বাঁধন খুলে দিতে। উদয় এবার পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। বিছানার চাদর, প্যান্ট, বালিশ, ব্যাগ থেকে শুরু করে ম্যাট্রেস পর্যন্ত খুঁজে ফেলেছে, কিন্তু কোথাও চাবি নেই। এই চাবি ছাড়া কোনোভাবেই রাগিনীর হাত খোলা যাবে না। উদয় এবার এতটাই হাইপার হয়ে যায় যে তাড়াহুড়ো করে চাবি খুঁজতে গিয়ে টেবিলের ওপর থেকে সব জিনিস ফেলে দেয়। আর সেখানেই ছিল উদয়ের লোকানো সেই ক্যামেরা। তো সব জিনিসের সঙ্গে ক্যামেরাটাও নিচে পড়ে যায়। রাগিনী ক্যামেরাটা দেখে উদয়কে জিজ্ঞেস করে এসব কি উদয়, এখানে ক্যামেরা কোথা থেকে এলো? তুমি কি এটা জানতে যে এই রুমে ক্যামেরা লাগানো ছিল? উদয় তখন রাগিনীর কথার উত্তর দেয় না। সে শুধু পাগলের মতো চাবি খুঁজে যাচ্ছে। রাগিনী বুঝতে পারে উদয় সবকিছু জানতো। সে এটাও উপলব্ধি করতে পারে যে সে উদয়কে বিশ্বাস করে কত বড় ভুল করতে যাচ্ছিল। রাগিনী চিৎকার করে বলে আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম উদয়, আমি আমার সর্বস্ব বিলিয়ে দিয়েছি, তারপরেও তুমি আমার সঙ্গে এমনটা করতে পারলে? প্রিয়া আমাকে বলেছিল কিছু একটা ঝামেলা অবশ্যই আছে, কিন্তু আমি শুনিনি। তোমার এই মুখোশের আড়ালের চেহারাটা চিনতে আমার এত দেরি হয়ে গেল। ছি উদয়, তুমি এসব করতে পারলে? উদয় তখন কোনো উত্তর দেয় না। সে শুধু ভয়ে ভয়ে চারিদিকে তাকাচ্ছে। তখনই হঠাৎ একটা ভয়ানক আওয়াজ শোনা যায়। উদয় আর রাগিনী ভয়ে খাটের উপর বসে পড়ে।
চারদিকে সুনসান নীরবতা, তার মাঝে ভয়ানক সব আওয়াজ। এমন পরিস্থিতিতে দুজনেই চুপচাপ বিছানার ওপর বসে আছে। হঠাৎ নিচ থেকে বিছানাটা নড়ে ওঠে। এতে উদয় আর রাগিনীর ভয়ের মাত্রা যেন বেড়ে যায়। দুজন দুজনকে জড়িয়ে ধরে চুপচাপ করে বসে থাকে। এভাবে কিছু সময় যাওয়ার পর সবকিছু আবার নর্মাল হয়ে যায়। চারিদিকে এখন আর কোনো আওয়াজ নেই। মনে হচ্ছে সেই অশরীরীটাও এখন আর নেই। তবে উদয়রা এটা বেশ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে যে এই বাড়িতে থাকলে কেউ বেঁচে ফিরতে পারবে না। তাই উদয় ঠিক করে সে এখনই এই বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু সমস্যা হলো রাগিনীকে নিয়ে। রাগিনীর তো হাত বাঁধা, চাবি না পেলে রাগিনীকে কিভাবে নিয়ে যাবে। রাগিনী বারবার উদয়কে নিষেধ করে সে যেন রাগিনীকে একে ফেলে কোথাও না যায়। কিন্তু উদয় স্বার্থপরের মতো রাগিনীকে সেখানে রেখেই ধীরে ধীরে নিচে নেমে আসে। রাগিনী বারবার তাকে রিকোয়েস্ট করতে থাকে তাকে যেন একা ছেড়ে না যায়, কিন্তু না, রাগিনীর আওয়াজ যেন উদয়ের কানেই পৌঁছায়নি। সে ধীরে ধীরে বাংলোর দরজা খুলে বেরিয়ে যায়। এদিকে রাগিনী একা ভয়ে কুঁকড়ে যাচ্ছে। সে বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। চারিদিকে নীরবতা, এ যেন ঝড়ের পূর্বাভাস। হঠাৎ সেই অশরীরী শক্তি উদয়কে টেনে বাংলোর ভেতরে নিয়ে আসে। সে উদয়কে মেঝেতে আছড়ে ফেলে দেয়। উদয় নিস্তেজ হয়ে ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছে। এদিকে রাগিনী এখনো উদয় উদয় বলে বারবার ডেকে চলেছে। কিছুক্ষণ পর দেখা যায় উদয় ধীরে ধীরে ওপরে উঠে আসে। তার পুরো শরীর রক্তে ভেজা। রাগিনী তখন বুঝতে পারে এই বাড়ি থেকে বের হওয়াটা এতটাও সহজ হবে না। উদয় বের হতে চেয়েছে বলে সেই আত্মা উদয়ের সঙ্গে এইসব করছে। উদয়ও বুঝতে পারে এই বাড়ির সীমানা থেকে বের হওয়া তার পক্ষে অসম্ভব। রাগিনী উদয়কে বারবার জিজ্ঞেস করে যাচ্ছে, এসব কি করে হলো, তুমি কোথায় গিয়েছিলে? কিন্তু উদয় কোনো কথা বলে না। সে শুধু রাগিনীকে ধরে চুপচাপ বিছানায় উঠে বসে পড়ে। কিছুক্ষণ এভাবেই কেটে যায়। হঠাৎ উদয় কোনো কথা না বলেই রাগিনীর গলা টিপে ধরে। এসব তুই করছিস তাই না? আমাকে সত্যি করে বল, আমি জানি এসব তোর কাজ। রাগিনী বলে, না, সেসবের কিছুই জানে না, সে তো বিছানা থেকে নামেইনি। এটা শুনে উদয়ের ভয় আরো বেড়ে যায়। একদিকে রাগিনী বারবার বলছে তার হাত খুলে দেওয়ার জন্য, আর অন্যদিকে সেই হাড় হিম করা আওয়াজ। উদয়ের কোনো দিকেই যেন কোনো খেয়াল নেই। হঠাৎ সে একটা ভয়ানক কণ্ঠে মারাঠি ভাষায় কথা বলতে শুরু করে। উদয় বলে, আমি তোকে ছাড়বো না রাগিনী। তখন রাগিনী ভয়ে ভয়ে বলে, এসব কি বলছো উদয়, তোমার কি হয়েছে? উদয় কিচ্ছু বলে না। সে প্রথমে ধীরে ধীরে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর রুমের এক কর্নারে গিয়ে বসে পড়ে। উদয়ের চলাফেরা মোটেও নর্মাল ছিল না। দেখে মনে হচ্ছে উদয়ের মধ্যে অন্য কেউ আছে। তখনই পেছনে আয়নায় দেখা যায় উদয়ের প্রতিচ্ছবি ঝাপসা হয়ে যাচ্ছে। তার মানে এটা উদয় নয়, উদয়ের শরীরে বাসা বেঁধেছে সেই অশরীরী আত্মা, যার জন্য উদয় মারাঠি ভাষায় কথা বলছে। আসলে বিশাল যে ঘটনার কথা বলেছিল সেটা ছিল একেবারেই সত্যি ঘটনা। এই বাড়িতে যিনি থাকতেন তিনি মারাঠি ভাষায় কথা বলতেন। এখন মৃত্যুর পর সে আত্মা হয়ে ওই বাড়িতে ঘুরে বেড়ায়। আর যখন সে উদয়ের শরীরে বাসা বেঁধেছে তখন উদয়ও মারাঠি ভাষায় কথা বলছে। তো উদয় এখন এমন আচরণ করছে দেখে রাগিনী ভীষণ ভয় পেয়ে যায়। সে বারবার উদয়কে বলে, তোমার কি হয়েছে উদয়, চলো আমরা এখান থেকে চলে যাই। তখন উদয় অদ্ভুতভাবে মাথা নাড়িয়ে রাগিনীর দিকে তাকায়। এরপর আবার মারাঠি ভাষায় বলে, কি রে, কোথায় যাচ্ছিস? এই বাড়িটা আমার, আমি তোকে ছাড়বো না। রাগিনী কাঁদতে কাঁদতে বলে, উদয় প্লিজ, উদয় এটা তুমি নও, প্লিজ নিজেকে সামলাও, আমাদের এখান থেকে যেতে হবে। এবার উদয় আর কোনো উত্তর দেয় না। সে রাগিনীর দিকে তাকায়। এরপর তার হাতে একটা ধারালো কাঠের টুকরো দিয়ে নিজের গলায় আঘাত করে। একটার পর একটা আঘাত করেই যাচ্ছে সে। একটা সময় উদয় মাটিতে লুটিয়ে পড়ে। এইসব দেখে রাগিনী চিৎকার করে কেঁদে ওঠে। তার সহ্যের সীমা যেন শেষ হয়ে গেছে। রাগিনীর চোখের সামনে উদয় নিজেকে নিঃশেষ করে দিয়েছে। বেচারি শুধু দেখা ছাড়া আর কিছুই করার নেই। উদয় মারা যাওয়ার পর এবার রাগিনীর ভয় আরো বেড়ে যায়। একে তো তার হাত বাঁধা, তার উপর উদয়ও মারা গেছে। এই অভিশপ্ত বাংলোতে রাগিনী এখন পুরো একা হয়ে গেছে। সে নিজের হাত ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। লোহার শিকল ভাঙা তো আর সহজ কথা নয়, চাবি ছাড়া এটা খোলা প্রায় অসম্ভব। রাগিনী চিৎকার করে সাহায্য চাইছে। তার আওয়াজ শুনে কেউ যদি সাহায্য করতে আসে এই আশায়, কিন্তু কোনো মানুষের সাড়া পাওয়া যায় না। ধীরে ধীরে রাগিনী ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়ে। বাইরে সূর্যের আলো ফুটেছে। রাগিনী নিজের হাত না খুলতে পারায় এখান থেকে বেরও হতে পারছে না। সে অনেক চেষ্টা করে পা দিয়ে তার ব্যাগ নিয়ে আসে। রাগিনী ভাবে তার ব্যাগের মধ্যে এমন কিছু নিশ্চয়ই পাওয়া যাবে যেটা দিয়ে এই লকটা খোলা যাবে, কিন্তু না, সেই ব্যাগের মধ্যেও এমন কিছুই সে খুঁজে পায় না। রাগিনীর তখন নিজের ওপরেই প্রচন্ড রাগ হচ্ছিল। সে কেন এখানে আসার জন্য রাজি হলো, কেন তার মাকে মিথ্যে বলল। রাগিনী ধীরে ধীরে খাট থেকে নিচে নামে। পানির বোতলটাও তার থেকে অনেকটা দূরে।
অনেক চেষ্টার পর রাগিনী পায়ের সাহায্যে ওই বোতলটা ধরতে পারে। তখনই রাগিনীর চোখ পড়ে খাটের নিচে পড়ে থাকা চাবিটার দিকে। তার মনে তখন আশার আলো ফুটে ওঠে। সে পা দিয়ে চাবিটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার পা সেখানে পৌঁছচ্ছে না। রাগিনীর তখন বারবার এটা ভেবেই নিজের উপর রাগ হতে থাকে যে সে কেন এখানে এলো। আস্তে আস্তে রাগিনী নিজের ভুলগুলো বুঝতে পারে। সে নিজেকে বলতে থাকে, আমি বদলে যাব, মা আমাকে এখান থেকে নিয়ে যাও, প্লিজ আমাকে বাঁচাও। কিন্তু রাগিনী তো তার মাকে মিথ্যে বলে এখানে এসেছে। সে এত বড় একটা বিপদে ফেসে গেছে, এখন তাকে বাঁচানোর মতো কেউ নেই। রাগিনী বুঝে গেছে কেউ আসবে না তাকে বাঁচানোর জন্য। তাই ক্লান্ত হয়ে একটা পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে ভয়ানক সেই আওয়াজ শুনে রাগিনীর ঘুম ভেঙে যায়। সে লাফ দিয়ে উঠে বসে বিছানার উপর। চারিদিকে সেই আওয়াজ হচ্ছে। রাগিনী নিজে নিজে বলতে থাকে, প্লিজ আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। কিন্তু তার কথা শোনার মতো কেউ নেই। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার। তার মাঝেও রাগিনী বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। রাগিনী সাহস করে আবারও বিছানা থেকে নেমে আসে আর পা দিয়ে ওই চাবিটা নেওয়ার চেষ্টা করে। কিন্তু না, এবারও কোনোভাবেই চাবি পর্যন্ত তার পা পৌঁছাচ্ছে না। হঠাৎ রাগিনীর মনে হয় রুমের ভেতর কেউ একজন আছে। সে কিছু বুঝে ওঠার আগেই ওই অতৃপ্ত আত্মা তাকে চুল ধরে টেনে বিছানার উপর ফেলে দেয়। এরপর রাগিনীর শরীরে আঘাত করতে শুরু করে। রাগিনী শুধু কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমাকে যেতে দাও। কিছুক্ষণ পর হঠাৎ সব শান্ত হয়ে যায়। রাগিনী তার পায়ের কাছে থাকা পানির বোতল ভেঙে কাচের টুকরো দিয়ে কোনোভাবে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। এদিকে আমরা বাইরে 3 জন বন্ধুকে দেখতে পাই। তারাই বাংলোর বাইরে রাস্তা দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একজন রাগিনীর আওয়াজ শুনতে পায়, তবে অন্যরা তার কথায় বিশ্বাস করছিল না। তারা ভাবে এটা হয়তো মনের ভুল। অন্যদিকে রাগিনী তার হাত পা ছাড়িয়ে কোনোভাবে বেডরুম থেকে নিচে নেমে আসে। কিন্তু সে যখনই মেইন গেট দিয়ে বাইরে বেরিয়ে যাবে, তখন মেইন গেট নিজ থেকেই বন্ধ হয়ে যায়। রাগিনী বাড়ি থেকে বের হওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করে, সাথে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। যে আওয়াজটা বাইরে থাকা 3 বন্ধুই শুনতে পায়। তারা বাংলোর কাছে আসে। 3 জনের মধ্যে একজন বাংলোর দরজার কড়া নাড়ে। দরজাটা ভেতর থেকে বন্ধ, তাই তারা পেছন দিকে যায়। সেখান থেকে যদি বাংলোর ভেতরে যাওয়ার কোনো রাস্তা পাওয়া যায় এই আশায়। এদিকে রাগিনী ঘুরতে ঘুরতে সেই বেসমেন্টে চলে যায়, যেখানে সমস্ত ক্যামেরা সেট আপ করা আছে। রাগিনী বেসমেন্ট থেকে বাইরে যাওয়ার একটা দরজা খুঁজে পায়। সেখান দিয়ে সে বের হতে চায়। কিছুক্ষণ চেষ্টা করার পর হঠাৎই দরজাটা খুলেও যায়। রাগিনী দেখে সেখানে সামনে একটা ছেলের লাশ পড়ে আছে। এটা সেই ছেলে যে কিনা একটু আগে রাগিনীর আওয়াজ শুনতে পেয়েছিল। সে রাগিনীকে সাহায্য করতে এসে নিজেই প্রাণ হারালো। তো রাগিনী কোনোভাবে বাংলো থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে। সে জঙ্গলের মাঝ দিয়ে প্রাণপণে দৌড়তে থাকে। এটাই হয়তো তার বাঁচার শেষ চেষ্টা। হঠাৎ রাগিনী দূর থেকে একটা আলো দেখতে পায়। কোনো কিছু না ভেবে সে সেই আলোর দিকে ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখে গাড়ির ভেতরে বিশাল রয়েছে। রাগিনী একটা কাঠ দিয়ে গাড়ির গ্লাসটা ভেঙে ফেলে। এরপর দরজা খুলে দেখে বিশাল তো মারা গেছে। তাকে দেখে মনে হচ্ছে কেউ তার মুখের একটা পাশ খুবলে নিয়ে গেছে। রাগিনী বিশালকে গাড়ি থেকে নামিয়ে নিজেই গাড়িতে উঠে বসে। কিন্তু যখন গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে তখন আর সেটা স্টার্ট হয় না। কোনো উপায় না পেয়ে রাগিনী আবারও জঙ্গলে ফিরে যায়। হঠাৎ তার মনে হতে থাকে সেই আত্মা এখনো তার পিছু করছে। রাগিনী জঙ্গলের মাঝে একটা দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। তার চোখে মুখে ভয় আর আতঙ্ক বলে দিচ্ছে সেই আত্মাটা কতটা ভয়ানক। রাগিনী ক্যামেরা ধরে চুপচাপ বসে আছে। হঠাৎ সে পাশে তাকিয়ে দেখে সেখানে প্রিয়ার লাশ পড়ে আছে। রাগিনী মুখ হাতে চেপে ডুকরে কেঁদে ওঠে, কারণ যদি কোনোভাবে তার কান্নার আওয়াজ ওই আত্মা শুনতে পায় তাহলে তার আর বেঁচে ফেরা হবে না। কিন্তু তখনই রাগিনী আবারও সেই আওয়াজ শুনতে পায়, সেই ভয়ানক আওয়াজ যা জানান দিচ্ছে অশরীরীর উপস্থিতি। রাগিনী ভয়ে ভয়ে চারিদিকে দেখছে। আর ঠিক তখনই জঙ্গল থেকে সেই অতৃপ্ত আত্মা বেরিয়ে এসে রাগিনীকে টেনে আবারও বাংলোর ভিতরে নিয়ে যায়। আকস্মিক এই ঘটনায় রাগিনী জ্ঞান হারায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে রাগিনী দেখে তার পাশেই সেই অশরীরী আত্মা বসে আছে। সে ভয়ে পিছিয়ে যায়। তখন অশরীরী মারাঠি ভাষায় কিছু বলে, কিছু শব্দ কিন্তু ভাঙা ভাঙা, যেন সে বলছে, কোথায় যাচ্ছিস তুই, কোথায় যাবি? তোর কি মনে হয় তুই পালিয়ে যাবি? না, আমি তোকে ছাড়বো না। এখানে একটা জিনিস পরিষ্কার, এই মহিলার অতৃপ্ত আত্মা রাগিনীকে কোথাও যেতে দেবে না। তো এইসব বলেই সে আত্মা অদৃশ্য হয়ে যায়। এরপর সে রাগিনীকে হাওয়াতে উঠিয়ে ফেলে। রাগিনী হাওয়াতে ঝুলে আছে। সে কাঁদতে কাঁদতে বারবার ক্ষমা চাইছে, বারবার তাকে বলছে ছেড়ে দিতে, কিন্তু কোনো লাভ হয় না। সেই আত্মা রাগিনীকে আঘাত করেই যাচ্ছে। এক পর্যায়ে কাঠের টুকরো দিয়ে রাগিনীকে মারতেই যাবে, যেটা দিয়ে সে উদয়কে মেরেছিল। তখনই রাগিনী তার সর্বোচ্চ শক্তি দিয়ে সেটা দূরে ফেলে দেয়। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর ধীরে ধীরে ভোরের আলো ফুটে ওঠে। সূর্যের আলো ঘরে ঢুকতেই সেই অতৃপ্ত আত্মা রাগিনীকে ছেড়ে দেয়। আর সঙ্গে সঙ্গে রাগিনীর নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে।
আর এরই মাধ্যমে আমাদের আজকের এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এখন রাগিনী কি বেঁচে আছে নাকি সেই আত্মা তাকে মেরে ফেলেছে এটা তো জানা যায় না, তবে এতটুকু স্পষ্ট রাগিনীর না মরা পর্যন্ত ওই আত্মা তাকে অত্যাচার করেই যাবে। এখন যেহেতু এই গল্পে রাগিনীর কি হলো সেটা এখনো পুরোপুরি জানা যায়নি, তাই আশা করা যায় এই গল্পের দ্বিতীয় পার্ট অর্থাৎ রাগিনী MMS 2-তে এই গল্পের বাকি অংশটা পরিষ্কার হয়ে যাবে। আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এই গল্পের দ্বিতীয় পার্টও আমরা খুব দ্রুতই আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে যাব।